দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এই স্টোরিটা ক্লাস 12-এর থার্ড সেমে রয়েছে। এটা খুবই হাইলি সিম্বলিক একটা স্টোরি, যেটা অ্যান্টন চেকভ, যিনি রাশিয়ান রাইটার, তিনি লিখেছেন। সো দ্য বেড যে এখানে আছে, এই বেড অ্যাকচুয়ালি কী? বেড থেকে আমরা বুঝতে পেরেছি যে টাইটেল যেটা আছে সেটা হচ্ছে এই জিনিসটা রিলেটেড, যে কোনো কিছু নিয়ে একটা বেট হবে, ঠিক তাই, সেটাই কিন্তু আমাদের এই স্টোরিতে হয়। তো এই স্টোরিকে বোঝার জন্য আমাদেরকে দুটো ক্যারেক্টারকে মেনলি জানতে হবে। একটা হলো দ্য ব্যাংকার, যে খুব একটা ওয়েলদি পারসন, যার কাছে অনেক টাকা আছে, আর একদিকে একটা ইয়াং লয়ার, যার হচ্ছে 25 ইয়ার্স ওল্ড, যে 25 ইয়ার্স ওল্ড। সো এদের দুজনের মধ্যে একটা বেট হয়। কি বেট সেটা? যে লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো নাকি ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল পানিশমেন্ট ভালো। এতটুকু ক্লিয়ার হয়েছে? সো এই স্টোরি শুরু হয় এভাবে যে আমাদের যে ক্যারেক্টার আছে দ্য ব্যাংকার, সে কিছু তার মেমরিজ থাকে, সেটাকেও আবার পুনরায় সেটা নিয়ে ভাবছে। সো এক সময় ও একটা পার্টি থ্রো করেছিল ইভিনিং টাইমে, অটামের একটা সিজন ছিল, সেই সময় ইভিনিং টাইমে ওদের একটা পার্টি থ্রো করা হয় ব্যাংকারের থ্রুতে। সেখানে অনেকগুলো ইন্টেলেকচুয়াল মানুষজন ছিল। সেখানে ইন্টেলেকচুয়াল মানুষদের মধ্যে এই লয়ারও একজন ছিল, আবার ব্যাংকার তো হোস্ট আছেই। তো সেখানে যারা ইন্টেলেকচুয়াল মানুষ ছিল তারা বলছে যে লাইফ ইমপ্রিজনমেন্ট বেশি ভালো ডেথ পানিশমেন্টের থেকে। এখানে একটা জিনিস মনে রাখার আছে যে ডেথ যে বলা হয়েছে না, ডেথ সেন্টেন্স, ডেথ সেন্টেন্স মানে কি ফাঁসি দিয়ে দেওয়া, আর লাইফ ইমপ্রিজনমেন্ট মানে কি যে যাবজ্জীবন কারাদণ্ড। তো যারা ইন্টেলেকচুয়াল পার্সন আছে তারা বলছে যে ডেথ সেন্টেন্স এটা খুবই ইনহিউম্যান, এটা ভালো না। আর লয়ারেরও কিন্তু সেম কথা ছিল, ভাবনা চিন্তা। আর ব্যাংকার কি বলছে? ব্যাংকার বলছে না, ডেথ সেন্টেন্সই ভালো। এবার এই যে রাইটিংটা আছে এটা খুবই ফিলসফিক্যাল রাইটিং, এটা একটা ফিলসফিক্যাল রাইটিং। কেন ফিলসফিক্যাল? কারণ এই যে এখানে যে এই টপিকটাকে তোলা হয়েছে না, যে ডেথ সেন্টেন্স ভালো নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট, এই দুটো জিনিসকে বিবেচনা করতে গেলে অনেকগুলো ফিলসফিক্যাল কনসেপ্ট আসবে, আর সেটাকে কিন্তু রাইটার খুবই ফাইনেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করেছে এই দুটো ক্যারেক্টারের থ্রুতে। সো এটা বলা হলো। তারপরে ব্যাংকার আর লয়ারের মধ্যে একটা কথা বাঁধে, যেখানে ব্যাংকার বলে লয়ারকে যে তুমি কি মনে করো যে কোনটা বেস্ট? তো লয়ার যে আছে, লয়ার বলে যে আমার দুটোই ইকুয়ালি ইমোরাল মনে হয়, যদিও আমি কোনোটাই এখনও পর্যন্ত সাফার করিনি, কিন্তু যদি আমার মনে হয় যে কোনটা বেস্ট হবে তাহলে আমি লাইফ ইমপ্রিজনমেন্টকেই চুজ করব। তখন ব্যাংকার বলে যে না, তুমি পারবে না, একদমই পারবে না, তুমি তোমার সাথে আমার বেট লাগলো, তুমি 5 বছর তো করে দেখাও, দেখবে তুমি 1-2 বছরের মধ্যেই হার মেনে যাবে। তখন হচ্ছে লয়ার যে আছে, লয়ার হচ্ছে ব্যাংকারকে বলে যে তুমি আমাকে 5 বছর বলছো, তো আমি তার পরিবর্তে 15 ইয়ার্স তোমার জন্য কারাদণ্ডে থাকবো, কনফাইনমেন্ট যেটাকে আমরা বলি, বা সলিটারি কনফাইনমেন্ট। তখন ব্যাংকার বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি 2 মিলিয়ন্স দেবো যদি তুমি জিততে পারো, কিন্তু তোমাকে 15 বছর তাহলে কারাদণ্ডে থাকতে হবে। যদিও কিন্তু ব্যাংকার কত বছর বলেছিল? 5 ইয়ার্স, এ নিজেই বাড়িয়ে কি বলেছে 15 ইয়ার্স। ঠিক সেভাবে যখন বেট এদের মধ্যে হয়ে গেল, অ্যাজ ইউজুয়াল ওদের মধ্যে ট্রিটি সাইন হয়। সেই অনুযায়ী যে ব্যাংকারের লজ আছে, লজের মধ্যে তাকে কনফাইনমেন্টে রাখা হয় টোটাল 15 ইয়ার্স। এই 15 ইয়ার্সে তারপরে স্টোরি এতটা ডিপলি জাম্প করছে যে এই 15 বছরে এই লয়ার কী কী জিনিস নিয়ে সাফার করছে সেই জিনিসটাই রাইটার তুলে ধরেছেন। কিন্তু 15 বছরের কিন্তু পার্টিকুলার কথা মানে 1 বাই 1 সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বলা হয়নি স্টোরিতে। কীভাবে বলেছে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ অ্যান্ড হাফ, অ্যান্ড দেন তারপর আফটার 10th ইয়ার। কিন্তু এই ইয়ারগুলোতে কী কী হয় সেটা ডিটেইলে বুকে বলা হয়েছে, যে 1 বছরে ও কী করেছে, 2 বছরে ওর কেমন ছিল বিহেভিয়ার, ফিফথ ইয়ারে, সিক্সথ অ্যান্ড হাফে। কিন্তু এখানে আবার একটু আমাদেরকে সামনে যেতে হবে, যে যখন ওর কনফাইনমেন্ট হওয়ার কথা ছিল তার ঠিক আগে কিছু একটা ওদের মধ্যে ডিল হয়, যে কোন কোন জিনিসগুলো ওর একসেপ্ট করা যাবে, যে ও নিয়ে যেতে পারে,
আর কোন কোন জিনিসগুলো তাকে অ্যালাউ করা হবে না। তো সেটারও ডিটেল লিস্ট দেওয়া আছে। তারপর যখন ওই জিনিসগুলো, যেমন বুকস আছে, বুকসকে অ্যালাউ করা হয়েছিল। এই বুকসটা খুবই ক্রিটিক্যাল রোল প্লে করবে এই স্টোরিতে। তো বুকস ওকে অ্যালাউ করা হয়, ও প্রচুর বুক পড়ে। 6.5 ইয়ার যখন যায় তখন ও প্রচুর বুক পড়তে শুরু করে, তখন না একটা ইন্টেলেকচুয়ালি রিচ হতে শুরু করে ও। তার মধ্যে অনেকগুলো চেঞ্জেস চলে আসে। আর যত সময় চলতে থাকে, যত তাড়াতাড়ি টাইম আসতে থাকে 15 বছরের, তখন কিন্তু ব্যাংকার আরও চিন্তিত হয়ে পড়ে। কারণ আগে যে তার কাছে ওয়েলথ খুব ছিল, এখন কিন্তু তার ওয়েলথ কমে গেছে। কেন? কারণ সে গ্যাম্বলিং, স্টক এক্সচেঞ্জ এই সমস্ত কিছুতে টাকা উড়িয়েছে। তখন সে এটাও বলে যে এখন আমাকে 2 মিলিয়ন যদি একে দিয়ে দিতে হয় লয়ারকে, তাহলে কিন্তু আমি সর্বহারা হয়ে পড়ব। ইভেন ওর থেকে জেলাসও ফিল করে যে এ মাত্র 40 বছর বয়স, এরপরে ও বিয়ে করবে, ভালোভাবে লাইফ এনজয় করবে, আর আমি কি করব, ব্যাংক্রাফ্ট হয়েও। এই জিনিসগুলো নিয়ে কিন্তু তার মধ্যে খুবই রাগ, অভিমান, এই জিনিসগুলো তৈরি হয় ব্যাংকারের মধ্যে। তারপর এত কিছুর পরে যখন 15 ইয়ার্স হতে যাচ্ছে, তখন এই যে বললাম একটু আগে, বুকস পড়ার জন্য ও ইন্টেলেকচুয়ালি রিচ হয়ে যায়। এই যে লয়ার আছে, সে ইন্টেলেকচুয়ালি অনেক রিচ হয়ে যাচ্ছে, তাই ও শেষের দিকে কি করে, 5 ঘন্টা আগে যেটা ডেট ফিক্সড হয়েছিল, সেই ডেটের, সেই টাইমের ঠিক 5 ঘন্টা আগে সে বেরিয়ে পড়ে। এই বলে যে এই জিনিসটা আমার কাছে আগে অনেক মূল্য রেখেছিল, কিন্তু এখন আমার কাছে এটার কোনো মূল্য নেই, তাই আমি এটা ছেড়ে টাইমের আগেই বেরিয়ে পড়ছি। বাস এতটুকুই ছিল স্টোরি। এবার আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি এখানে। এই যে ভিডিওটা আছে, এটা জাস্ট একটা ব্রডার ওভারভিউ দেওয়ার জন্য যে দ্য বেড বাই অ্যান্টন চেকআপে অ্যাকচুয়ালি কী আছে, কী নিয়ে এই স্টোরিটা। তা আমরা দেখতে পেলাম যে ফিলসফিক্যাল কনটেক্সট খুব বেশি আছে। যখন আমরা দেখছিলাম যে পার্টি স্টার্ট হয়েছে, পার্টিতে বলা হয়েছিল যে ইন্টেলেকচুয়াল মানুষজন অনেক থেকেছে সেখানে। সেই যে ইন্টেলেকচুয়াল মানুষজন আছে, তার মধ্যে লয়ারও একজন ছিল, যে কার দিকে, এটা কোশ্চেন আসছে যে কার দিকে সাপোর্টে ছিল, সে লাইফ ইমপ্রিজনমেন্টের দিকে। আর যে ব্যাংকার আছে, ব্যাংকার কিসের দিকে ছিল, ডেথ সেন্টেন্সের দিকে। কারণ এর পেছনেও একটা লজিক দেয়, বলে বলে যে ডেথ সেন্টেন্স একবারই মানুষের জীবন কেড়ে নেয়, কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট ধীরে ধীরে মানুষকে মেরে ফেলে। এটাই ওর লজিক ছিল। যেমন একটা আমাদের কনসেপ্ট আছে যে ডাজ মানি বাই হ্যাপিনেস, যে টাকা কি হ্যাপিনেস কিনতে পারে? এটাও কিন্তু ফিলসফিক্যাল একটা কথা, কারণ এর কোনো এক্স্যাক্ট কোনো আনসার নেই। কে বলবে যে লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো, নাকি ধীরে ধীরে যে মানুষ মারা যাচ্ছে তাকে যে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে সেই জিনিসটা, নাকি একবারই তাকে মেরে ফেলাটা? ফিলসফিক্যাল অনেক মতামত থাকতে পারে। ঠিক সেভাবে যেমন টাকা মানি বাই হ্যাপিনেস, এই জিনিসটা নিয়ে যে টাকা যে আছে, টাকা কি সত্যি হ্যাপিনেসকে কিনতে পারে? এগুলো ফিলসফিক্যাল অ্যাসপেক্টসের কোশ্চেন, ওইভাবেই আনসার আসবে, তার কোনো ফিক্সড আনসার নেই। কারো মনে হবে যে হ্যাঁ, মানি আছে, লায়াবিলিটি, যা প্রয়োজন, যা নিড আছে সেটাকে ফুলফিল করতে পারে, আর সেখান থেকে হ্যাপিনেস আসে। কিন্তু এটাও অ্যাবসলিউট না, সব জিনিসের ফুলফিলমেন্টে যে হ্যাপিনেস আসবে তা না। তো এরকম অনেক ফিলসফিক্যাল কনটেক্সটের ব্যাপার। ঠিক সেভাবে দ্য বেড বাই অ্যান্টন চেকআপেও দুটো জিনিসকে রাখা হয়েছে, একদিকে দ্য ডেথ পেনাল্টি, আর একদিকে লাইফ ইমপ্রিজনমেন্ট। সে 15 বছর, যখন একটা লয়ার, একটা ক্যারেক্টার যখন 15 বছর কাটাতে যাচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্টে, তার কি হচ্ছে ওই 15 বছরে, এটাই দেখিয়েছেন রাইটার অ্যান্টন চেকভ। সে প্রথম দিকে খুবই ডিপ্রেসড হয়ে পড়তো, লোনলি ফিল করতো, বুকস পড়তো, গান বাজাতো, এই জিনিসগুলো। কিন্তু শেষের দিকে ক্যারেক্টারকে এমনভাবে নিয়ে যাওয়া হলো যে বুকটাকে ইন্ট্রোডিউস করার পর ওর যেন ইনরিচমেন্ট হলো, নলেজের ইনরিচমেন্ট। তখন সে টাকাটাকে পরিত্যাগ করছে, সেটাকে অস্বীকার করছে যে আমার দরকার নেই ওই টাকার। সো এতটুকুই ছিল দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এটাই ওর ওভারঅল ভিউ।
বেশি ডিপ ভিডিও কিছুদিন পরে আসবে। আর আজকের ভিডিওতে মেন মোটো ছিল যেন একটা ব্রডার ওভারভিউ দেওয়া যায় দ্য বেড বাই অ্যান্টন চেখভ। আর এমনিতেও অনেক কিছু বলা হয়ে গেছে, তার মধ্যে কয়েকটা জিনিস আবার যদি হাইলাইট করা যায়, যে কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেমন যে সে বুকস পড়ার পর 6 ল্যাঙ্গুয়েজেসকে মাস্টার করেও, যে দ্য লয়ার যে আছে সে টোটাল 6 ল্যাঙ্গুয়েজেসকে মাস্টার করে। আর তাকে মাই ডিয়ার জেলার হিসেবে একবার লেটারও লেখে এই 6 ল্যাঙ্গুয়েজেসের মধ্যে, এবং তাকে বলে যে তুমি 6 ল্যাঙ্গুয়েজেসের যারা এই ল্যাঙ্গুয়েজগুলো জানে ডিফারেন্ট তাদেরকে তুমি শোনাবে। বাস এতটুকুই।